রাগে অনুরাগে পর্ব ৬ লিখেছেন সুহাসিনী ফাতেহা। আপনি বড্ড বোকা নারী, পানিতে থেকেও জেনে বুঝে জ্বলন্ত আগুনে পা দিয়েছেন। বেয়াদব মেয়েটা বোধ হয় জানে না সে লঙ্কা মরিচ হলে ফারহাজ খান বোম্বাই মরিচ। লঙ্কা মরিচ বেশি পুড়লে নিজেই ছাই হয়ে যায়। আপনি ছাই হতে চাইলে আমার কিছু করার নেই। আফসোস, আপনার জন্য আমার দুঃখ লাগে। মেয়ে মানুষ এত বাচাল পেঁচাল হলে মানায় না। বিড়বিড় করে যুবক থামলেন, মোবাইলটা বিছানায় রেখে দিলেন। একটু সময় নষ্ট না করে পাঞ্জাবি প্যান্ট পরে যুবক আয়নার সামনে দাঁড়িয়ে ঝটপট রেডি হয়ে নিলেন। নিজের পছন্দের পারফিউম গায়ে মেখে নিতেই ফারাজের চাচাতো ভাই আলভি ওর রুমে ঢুকলো। অয়নদের বাড়ি আগে ফারাজ খানদের ও বাড়ি ছিল, এখনও আছে। প্রতিটা রুম এখনও যার যার রয়ে গেছে। এই দুতলা বিশিষ্ট বিশাল ভবনটা তাদের দাদার বানানো। বছর দুয়েক আগেও ওনারা সবাই একান্নবর্তী ফ্যামিলি ছিলেন। ফারাজ খানের বাবা আফজাল খান আলাদা বাড়ি করেছেন, এখন সেখানে থাকেন। কিন্তু চাচাতো বোনের বিয়ের উদ্দেশ্য পুরো পরিবার আবার এক হয়েছেন। আলভি ও সাদা পাঞ্জাবি পাজামা পরেছে। এক কথায় বাড়ির সব পুরুষ আজকে সাদা পাঞ্জাবি পাজামা পরবে। ফারাজ হাতে ঘড়ি লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলল, তুই এখানে কেন? আমি এখন বের হতাম। ফারাজের কথার বিশেষ একটা পাত্তা দিল না আলভি, বরং ঠাট্টার সুরে বলল, কি ব্রো, বয়স তো কম হলো না। বিয়ে শাদি করবি কবে? নাকি বুইড়া হইয়া স্যারগিরি করেই মরবি? এখনই তো বউ নিয়ে হানিমুনে যাওয়ার বয়স। তোর 10 বছরের ছোট চাচাতো বোনের বিয়ে খাইতেছিস, নিজের বিয়ার খবর নাই? লজ্জা করে না একা একা ঘুরতে? নাকি কেউ পছন্দ করে না তোরে? হা হা হা। আলবি জিভ কামড়ে ধরল। ভাবনা, আল্লাহ! ফারাজ যেন কিছু না বলে। ঠেস লাগানো কথা শুনে ফারাজের চোয়াল শক্ত হলো। ফারাজ খান এগুলোকে নিয়ে আর পারছে না। নিজের পার্সোনাল বিষয়ে কারোর বা হাত ঢুকানো পছন্দ না, অথচ তাও পাঞ্জাবির দু হাতা কুনুই পর্যন্ত গুটিয়ে নিতে নিতে ঠোঁট পাকিয়ে বললেন, তোর মতো বাপের টাকায় হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখি না। আর বউ, ফারাজ খানের বউ হওয়া এত সহজ না। যে মেয়ে সহ্য করতে পারবে সে নিজেই আসবে। কোন দিন আসবে সে সাহসী ভাবি। 27 বছর তো হয়ে গেল, এখনও তো কোনো মেয়েকে দেখতে আসলাম না। আমার বিয়ে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই বরং তোর বউয়ের চিন্তা কর। শুনলাম তোর বউরে ধরলেই নাকি চিল্লানি দেয়। বউ সামলাতে পারিস না? আগে নিজে পুরুষ হ, তারপর কথা বলিস। আলবি থতমত খেয়ে গেল। ফারাজকে খোঁচা দিতে এসে নিজেই খোঁচা খেয়ে বসল। অবশ্যই ফারাজ সচরাচর অপ্রয়োজনীয় কথা বলে না, আর যখন বলে তখন সামনের ব্যক্তিটার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত ধুয়ে দেয়। এখনও হলো তাই। আলভি আফসোস করল, কেন যে কাল সবাইকে বলতে গেল, না বললে এখন এই কথা শুনতে হতো না। দুঃখের সহিত বলল, তুই আজীবন সন্ন্যাসী হয়ে থাক ভাই, তোকে বিয়ে করতে আর কখনো বলবো না। ফারাজ না চাইতেই ক্রুর হাসল। ভালো মতে তেল মালিশ করে দিতে পেরেছে না হেসে পারে? ঘড়ির কাঁটায় এখনও দুপুর 1:20। 30 মিনিট হয়েছে তিতলি দ্বিতীয়বারের মতো বিয়ে বাড়িতে এসেছে। আসার পর আর ফারাজের সামনে পড়েনি বললে ভুল হবে, বরং তিতলি ফারাজকে দেখেই নি। বিয়ে বাড়ির নিয়ম অনুযায়ী আগে কনে পক্ষের সবাইকে ভাত খাওয়ানো হয়। বাহিরে বিশাল প্যান্ডেলের ভেতরে খাবার খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে। তিতলি ইতিমধ্যেই খাওয়া শেষ করে ফেলেছে। অয়নের বোন কনে আয়েশার সাথে। আয়েশার 2টা বান্ধবী সহ রূপসা, ঝিলিক ওরাও আছে। নিয়ম অনুযায়ী বিয়ের দিন কনের সাথে বড় থালা করে 5-6 জন একসাথে খাওয়া হয়। সেখানে তিতলিকেও খেতে বলেছেন রুমানা বেগম। তিতলি বাধ্য মেয়ের মতো মেনে নিয়েছে। আয়েশাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মেরুন রঙা লেহেঙ্গার সাথে ভারী জুয়েলারি সহ মেকআপ সব মেয়েটার ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেছেন।
তিতলি মিষ্টি কণ্ঠে বলল, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া তো চোখ ফেরাতেই পারবে না, নিশ্চিত দেখার পর ছোটোখাটো হার্ট অ্যাটাক করবেন। আয়েশার মুখটা লজ্জায় লাল নীল হয়ে গেল। পাশ থেকে ঝিলিক বলল, আজকে দুলা ভাই নগদ 30,000 ছাড়া বউ নিয়ে যেতে দেব না। তোরা পারলে নে। আমার মনে হয় বাবা ভাই ধরে বেঁধে এক কিপ্টের সাথে বিয়ে দিচ্ছে। তোদের 4 পয়সাও দিবে না, মিলিয়ে নিস। হয়েছে, নাটক করতে হবে না। জামাইয়ের টাকা বাঁচাতে পারবে ভবিষ্যতে। কিছু একটা ভেবে তিতলি আচমকা বলল, আচ্ছা রূপসা আপু, ফারাজ খান এই বাড়ির কি কোনো আত্মীয় হয়? রূপসা, ঝিলিক, আয়েশা ওরা তিনজনই মুখ হাঁ করে ফেলল, যেন ওরা বিশেষ কারো নাম শুনেছে। রূপসা বলল, আরে ফারাজ ভাইয়া তো আমাদের কাজিন, বড় চাচুর ছেলে। তিতলি নেত্রযুগল কোটর ছেড়ে বেরিয়ে আসবে যেন। অবাকে অত্যন্ত হতবিহ বলে বলল, কি বলছো আপু? ফারাজ ভাইয়া যে রাগী, আমাদের তো বাহিরের কোনো ছেলের সাথেই মিশতে দেয় না। একবার আয়েশা আপুকে রাস্তায় একটা ছেলে, ঝিলিক আর কিছু বলতে পারল না। ওদের কথার মাঝেই বাহিরে হইচই শুরু হয়েছে, বরপক্ষ চলে এসেছে। ঝিলিক রূপসা কথা ফেলে তিতলিকে টেনে নিয়ে গেল। আজকে দুলা ভাইয়ের থেকে টাকা না নিলেই নয়। সত্যি ওরা তিনজন এক প্রকার তর্ক বিতর্ক করে 30,000 টাকা নিয়ে এলো। ভাগ্যিস ফারাজ খান সেখানে ছিল না। তিতলি একটা কালো সানগ্লাস পরে হাঁটছে। সানগ্লাসটা ফর্সা মেয়েটাকে একদম দারুণ মানিয়েছে। নরম অধর জোড়ায় রক্তে রাঙা লাল টকটকে লিপস্টিক যেন কালো সানগ্লাসের নিচে জলজল করছে। সপ্তাদশী ফুরফুরে মনে বাড়ির ভেতরে চলে যাবে এমন সময় ফারাজ খানকে তারই সামনে দিয়ে যেতে দেখল তিতলি। ভাবখানায় এমন যেন তিতলিকে দেখেই নি। তিতলি কেন যেন মুখ ফসকে ডেকে উঠল, আরে আপনি পাঞ্জাবি পরছেন নাকি? মেয়েলি কণ্ঠ শুনে ফারাজের পা জোড়া থেমে গেল। ঘাড় বেঁকিয়ে পেছনে ফিরে দেখতে পেল সপ্তাদশীর হাস্যোজ্জ্বল মুখখানা। মেয়েটার হাসি যেন ফারাজের সহ্য হলো না। যুবক বিরক্ত চোখে সেদিকে এগিয়ে গেলেন। এই মেয়েকে কিছু না বললেই নয়, লম্বা কদমে একদম রমণীর মুখোমুখি দাঁড়ালেন। লোকটার মুখখানা সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি, লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। পাঞ্জাবিতে সুদর্শন পুরুষটার রূপটা যেন এবারে চোখে 16 আনায় ফুটছে। ফারাজ ভ্রু নাচিয়ে শুধালো, তো কি জাহিঙ্গা পড়েছি? আমি কি পড়েছি সেটাও আপনাকে মুখে বলতে হবে? আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি? দেখেন না সানগ্লাস পরেছি, সব কালো কালো দেখতে পাচ্ছি, আপনাকেও কালো দেখাচ্ছে। ফারাজ ভ্রু বাঁকালো, চড়া কণ্ঠে বলল, একটা থালা এনে দিব? বিয়ে বাড়ির গেইটে দাঁড়ালে সবাই অন্ধ ভেবে দয়া করে 2 পয়সা দিলে চোখের চিকিৎসা করিয়ে নেবেন। আমি অন্ধ না, বুঝছেন? এটা স্টাইল। দেখুন না আমাকে কত সুন্দর লাগছে, তাই না? তিতলির এই একটাই স্বভাব, সে যেই কাউকে বলবে, এটা আমাকে সুন্দর মানাবে, তাই না? আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? হঠাৎ পাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, একদম আগুন সুন্দরী, আগুন সুন্দরী। ফারাজ তিতলি দুজনেই সেদিকে তাকালো। বরপক্ষের একটা চিকন গড়নের ছেলে, বয়স কি 22-23 হবে। তিতলির দিকে তাকিয়ে আছে। ফারাজ খান একবার তিতলির দিকে তাকালো, ফের ছেলেটার দিকে। তিতলি পাল্টা জবাব দিল ছেলেটাকে, আমি জানি আমি আগুন সুন্দরী, এটা সবাই বলে। আপনি নতুন কিছু বলেন ভাইয়া। ফারাজ খান আচমকা তিতলির একদম কাছে চলে আসলো। 2 ইঞ্চি সামান্য ফাঁক রেখে দাঁড়িয়ে ফের ছেলেটার দিকে তাকালো। ছেলেটা থতমত খেলো যেন। অন্যের পার্সোনাল টাইম ভেবে মুহূর্তে সেখান থেকে চলে গেল। এদিকে তিতলি শ্বাস প্রশ্বাস বেরিয়ে আসার জোগাড়। সে দ্রুত 1 পা 2 পা পিছিয়ে গেল। সপ্তাদশের মুখ পানে চেয়ে ফারাজের ঠোঁটের কোণে বাঁক এলো। বলল, এত খুশি হওয়ার কিছু নেই মিস তিতলি। ফারাজ খানের রুচি এতটা খারাপ না যে বেয়াদব মেয়ের দিকে নজর দিবে। আপনার মতো মেয়ে ফারাজ খানের পছন্দের লিস্টে আসতেও 10 জনম লাগবে। আফসোস, ততদিন আমি বাঁচবও না। তাই কুল ডাউন,
কথায় কথায় ঠেস না মারলেও আপনার হজম শক্তিতে সমস্যা হয়, সেটা তো বলতে পারেন। একটু থেমে স্রেফ বলল, আর আমার বইয়েই গেছে, না আপনার নজরে পড়তে চাই, আর না আপনার পছন্দের তালিকায়। ঘাড় তাড়ামি বশত কথাটা বলে তিতলি মুখ ভেঙচি কাটল। ফারাজ মেয়েটার তেড়া কথা উপেক্ষা করলো। বেয়াদব মেয়েটাকে হুকুম ছেড়ে থামল। আপনার বেয়াদবি সহ্য করার ধৈর্য আমার নেই মিস তিতলি। ফারাজ খানকে কে জ্বালাতে এসে যেন নিজেই জ্বলে না যান। তিনি মাঠে নামলে তখন আপনার পালানোর জায়গা থাকবে না।